আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনে এবং নির্বাচন পূর্ব অনিয়ম রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গৃহীত কার্যক্রমের প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ইসি সচিবালয়ের উপসচিব নির্বাচন পরিচালনা ২ অধিশাখা মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এদিকে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ আরও ৫৮ জন। রোববার আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৮ জনের আপিল মঞ্জুর করে ইসি। বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। শুনানির তৃতীয় দিনে আজ নির্বাচন ভবন মিলনায়তনে ৭০টি আপিল নিষ্পত্তি করা হবে। জুলাই আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানি সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। প্যানেলের অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রাষ্ট্রপক্ষ আসামিপক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ রাখেন ট্রাইব্যুনাল। ৬ জানুয়ারি সালমান ও আনিসুলের অব্যাহতি চেয়ে আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। শুনানিতে নিজের ক্লায়েন্টদের নির্দোষ বলে দাবি করেন তিনি। চার্জ গঠন না করার জন্য নানান যুক্তিও তুলে ধরে আসামিপক্ষ। তীব্র শীতের দাপট কিছুটা কমতেই জমে উঠেছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রোববার মেলা প্রাঙ্গণে ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বেচাকেনা বাড়ায় খুশি বিক্রেতারাও। বাণিজ্য মেলার স্থায়ী ভেন্যু পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে স্থাপিত স্টলগুলোতে অলস সময় কাটানো বিক্রয়কর্মীদের বেড়েছে ব্যস্ততা। প্রতিনিধি মকবুল হোসেনের তথ্যচিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জানুয়ারির শুরু থেকেই হাড় কাঁপানো শীতে মেলার শুরুর দিনগুলোতে লোক সমাগম কিছুটা কম থাকলেও রোদ ওঠার সাথে সাথে বদলে গেছে মেলার চিত্র। শীতের তীব্রতা কমতে থাকায় বাণিজ্য মেলা এখন সরগরম। দর্শনার্থী ও ক্রেতারা ভিড় করছেন পূর্বাচলের এই প্রদর্শনী কেন্দ্রে। মেলার স্টলগুলোতে ভিড় বাড়ছে ক্রেতা ও দর্শনার্থীদের, বিশেষ করে গৃহস্থলী পণ্য, কসমেটিক্স, পোশাক এবং ইলেকট্রনিক্স পণ্যের প্যাভিলিয়নগুলোতে ক্রেতাদের চাপ সবচেয়ে বেশি। বিক্রেতারাও দিচ্ছেন নানা ছাড় ও অফার। ঘুরে যতটুকু দেখলাম মোটামুটি বাইরের তুলনায় প্রাইস রেট অনেক বেশি। আর আমাদের যদি সাধ্যের ভিতরে থাকে আমরা কেনাকাটা করে নিয়ে যাব। আর খাবারের যেইগুলো এইগুলো অনেক প্রাইস রেট বেশি। আমরা খেলাম, মোটামুটি ঘুরলাম, দেখলাম, ভালোই লাগছে আর কি। ঘোরাফেরা করতেছি নর্মালি, তো দেখি অনেক দোকানে ঘোরাফেরা করলাম, মোটামুটি অনেক কিছুই দেখলাম। বিক্রেতারা বলছেন শীতের কারণে শুরুতেই ক্রেতা কম থাকলেও রোদের দেখা মেলায় বিক্রিও বেড়েছে। তো গত কয়েকদিনের তুলনায় যে সেল হওয়ার কথা ছিল, কিন্তু আজকে একটু তুলনামূলক সেল একটু বেশি হইতেছে। আমাদের পণ্য ১২০ টাকার প্রোডাক্টস, এখন আস্তে আস্তে দেখতেছে, কিনতেছে। যার যার ভালো লাগে আপনারা চলে আসবেন কিনবেন। 10 सालों से यहाँ पे आ रहे हैं और बहुत अच्छा रिस्पांस हमें मिलता है और इस साल भी बहुत अच्छा रिस्पांस मिल रहा है। শুধু কেনাকাটাই নয়, বন্ধু বান্ধব ও পরিবার নিয়ে মেলা প্রাঙ্গণে সময় কাটাতে আসছেন অনেকেই। কুয়াশামুক্ত বিকেল, মেলার উন্মুক্ত স্থানে খোশ গল্পে মেতেছেন দর্শনার্থীরা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। যতদূর চোখ যায় মনে হয় যেন দিগন্ত জুড়ে বিছানো হলুদ চাদর। সরিষার সুবাসে মাতোয়ারা চারপাশ। কুষ্টিয়ার মাঠ জুড়ে এখন শুধুই সরিষা ক্ষেত। ফুলে ফুলে গুঞ্জন তুলছে মৌমাছি, আর সেখান থেকে সংগ্রহ হচ্ছে খাঁটি মধু। কুষ্টিয়ার প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট করেছেন তামান্না সাদিকা। বিষবৃক্ষ তামাক চাষ থেকে কৃষকদের ফিরিয়ে আনতে প্রায় ১ যুগ ধরে কৃষি বিভাগের নানা উদ্যোগের ফলে চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় প্রায় ১৫,০০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। অল্প সময়ে কম খরচে বেশি লাভ হওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি বিভাগের প্রশিক্ষণ, উন্নত বীজ, সার ও প্রযুক্তিগত সহায়তায় কৃষকেরা ঝুঁকছেন সরিষা চাষে। এদিকে তেল উৎপাদন, অন্যদিকে মৌ চাষের মাধ্যমে মধু সংগ্রহ, এক ফসলেই মিলছে বহুমুখী লাভ। ফলে প্রতি বছরই জেলায় বাড়ছে সরিষা আবাদ।
জেলার মিরপুর উপজেলার দুবিল এলাকায় দিগন্ত জুড়ে এবারও সরিষার আবাদ হয়েছে। এখান থেকে মৌমাছির বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করেছেন মৌচাষীরা। এতে একদিকে যেমন খাঁটি মধু উৎপাদন হচ্ছে, অন্যদিকে পরাগায়নের মাধ্যমে সরিষার ফলন বাড়ছে। সরষে চাষ লাভজনক, তামাকে খরচ বেশি, সরষায় খরচ কম। মধু ভাঙা, মেশিন ঘোরানো, আরও অন্যান্য বহু কাজ, ফেম তৈরি করা, ফেম বানানো। লেখাপড়ার পাশাপাশি আমি এই মধুর খামারে কাজ করতে খুবই ভালো লাগে। প্রতি বছরের মতো এবারও এই খামার থেকে অস্ট্রেলিয়া, স্পেন, কোরিয়ায় মধু রপ্তানির প্রস্তুতি নেওয়া হয়েছে। মৌচাষীরা জানান, আধুনিক রিফাইন মেশিন পেলে রপ্তানি আরও বাড়বে এবং সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। রিফাইন মেশিনটা পেলে আমার যে মধু এখন বাংলাদেশে বিক্রি করছে সে থেকে 4 ডবল দাম আমি বিদেশে পাবো। সেখানে আমার অনেক টাকা মুনাফা আসবে, বাংলাদেশের সুনামও বিদেশে উজ্জ্বল হয়ে উঠবে। মৌচাষ প্রকল্পে শিক্ষার্থীসহ 30 জনের কর্মসংস্থান হয়েছে। অনেক ক্রেতাই সরাসরি মাঠে এসে নিজেদের চোখের সামনে মধু সংগ্রহ দেখে খাঁটি ও টাটকা মধু কিনছেন। দেখে শুনে বুঝে খাঁটি মধু নেওয়ার জন্যই আমি এখানে আসছি। শশককে হারভেস্ট দেখে এই পরিপক্ক মধু আমি নেওয়ার জন্য আসছি এখানে। কৃষি কর্মকর্তারা বলেছেন, সরিষা থেকে তেল ও মধু উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে। এ লক্ষ্যে সরকারি প্রণোদনা ও কারিগরি সহায়তা অব্যাহত থাকবে। আমরা উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য কিছু যন্ত্রপাতি দিয়ে থাকি। আমরা চেষ্টা করব ওনাকে একটা রিফাইন মেশিন কিভাবে দেওয়া যায়। এখানে যেটা লক্ষণীয় যে সরিষার আবাদ যেমন বাড়বে, তেমনি মধু উৎপাদনের মাধ্যমে কৃষি অর্থনীতি বেগবান হবে। সরকারি প্রণোদনা ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিনে হাইব্রিড জাতের সরিষা চাষ আরও বিস্তৃত হবে। পাশাপাশি কৃষক তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন, এমন প্রত্যাশাই সবার। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য স্বাস্থ্য সচেতনতা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রতিনিধি আলামিন রানা জানান, বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় এবং কুয়েতে বসবাসরত বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য দূতাবাস প্রাঙ্গণে দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা এবং কুয়েতে কর্মরত অভিজ্ঞ বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে 738 জন প্রবাসী বাংলাদেশি কর্মীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। এদিকে কুয়েতের মরুর অঞ্চল ওয়াফরা প্রবাসী কর্মীদের যাতায়াতের জন্য দেওয়া হয় দূতাবাসের পক্ষ থেকে ফ্রি পরিবহন সুবিধা। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। ভাষাগত সমস্যার কারণে আমাদের কর্মী যারা আছেন তারা তাদের অসুস্থতার কথা ঠিকমতো বুঝিয়ে বলতে পারেন না, ফলে ঠিকমতো ওষুধও তারা হয়তো পান না। তো এখানে আমাদের এই বাংলাদেশি নার্স এবং ডাক্তারদের মাধ্যমে সেবা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং আমাদের ইচ্ছা আছে যে আমাদের এই যে ইনিশিয়েটিভ এটা চলমান রাখবো ইনশাআল্লাহ। দিনাজপুরের পার্বতীপুরের সড়ক মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসার নির্দেশে গতকাল দিনব্যাপী পুরাতন বাজার, টার্মিনাল সহ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পার্বতীপুর মডেল থানা পুলিশ। হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকায় ট্রাফিক পুলিশের সহযোগিতায় 14টি মোটরসাইকেলকে মামলা দিয়ে প্রায় 84,000 টাকা জরিমানা করা হয়। এ সময় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এম.এ. ফারুক, দিনাজপুরের টিএসআই মাইনুল ইসলাম সহ থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন। মোংলায় অপহৃত নারী উদ্ধার ও এক অপহরণকারীকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গত 20 ডিসেম্বর শনিবার সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা মোসাম্মদ লিমা খাতুন নামে এক নারীকে কৌশলে খুলনার দাকব থানাধীন বানিশাস্তা এলাকায় অপহরণ করা হয়। ভুক্তভোগী নারী দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তার স্বামী সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন। গত 10 জানুয়ারি শনিবার সন্ধ্যা 6টায় ভুক্তভোগীর স্বামী স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় সাগর মোল্লা নামক অপহরণকারী তাদেরকে অনুসরণ করে মোংলা বাস স্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে ভুক্তভোগীর ভাই পরিচয়ে পুনরায় তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি কোস্টগার্ড অবগত হলে কোস্টগার্ড বেস মোংলা হতে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আভিযানিক দল অপহৃত নারীকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়। আমরা খুলনা থেকে ঘুরতে আসছিলাম। একজন লোক আমাকে
মানে কথা বলতে বলতে ভিতরে নিয়ে যেয়ে আমার আটকায় রাখছে, রেখে আমার সাথে খারাপ কাজ করাতো সবার সাথে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত 11 জানুয়ারি বিকালে উপজেলার উত্তর কুশিয়ারায় যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হকের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেট 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। তিনি বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া জাতির হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিয়েছেন। দেশ জুড়ে সর্বস্তরের মানুষ তার জন্য শোকাহত ও আল্লাহর কাছে দোয়া করছেন। গাজীপুরের টঙ্গীতে সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের উদ্যোগে নিজ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় জেলা শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের সদস্য সচিব শেখ মোহাম্মদ আবদুল্লাহ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ 2 সংসদীয় আসনের বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত ডক্টর কে এম বাবর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান রফিক। এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝিনাইদহের কালীগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। রোববার বিকেলে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। সে সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহ 4 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রাশেদ খান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনেক কথা বলছেন, আমি তাদের কাছে শুধু তর্কে না জড়িয়ে আগামী 12 উর্বর ভূমি যখনই এই আসলে যাকে বিএনপির পক্ষ থেকে গাজীপুরের শ্রীপুরে বাবার কাছে মোবাইল ফোন না পেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে 11 বছরের এক কিশোরী। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মোহনা তার বাবার কাছে মোবাইল ফোন চেয়েছিল। বাবা মহিউদ্দিন তাৎক্ষণিকভাবে মোবাইল দিতে অপারগতা প্রকাশ করেন এবং মেয়েকে পিঠা তৈরির জন্য চাল ভাঙাতে দোকানে যেতে বলেন। এতে মোহনা প্রচণ্ড ক্ষুব্ধ ও অভিমানী হয়ে বাবাকে আত্মহত্যার হুমকি দেয়। এর কিছুক্ষণ পরই ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাদারীপুরের কালকিনিতে মোহাম্মদ মিজানুর রহমান নামে এক অসহায় কৃষকের বোরো ধান খেতে ঘাস মারার বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর অভিযোগ, রাতের আঁধারে প্রতিপক্ষের লোকজন ওই ধানের জমিতে বিষ প্রয়োগ করে ধানের চারা নষ্ট করে দেয়। পরে এ ঘটনায় ভুক্তভোগী কৃষক কয়েকজনের নাম দিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কালকিনি থানার ওসি জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র, খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিকাল 5টায় উপজেলার কামদিয়া ইউনিয়নের কাঁচের চড়া নুরানি হাফেজি কওমি মাদ্রাসা ও এতিমখানায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। গাইবান্ধা জেলা পুনাকের সভাপতি ইশরাত জাহান বিথির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুনাকের সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ।
বস্ত্রগ্রহণ করছেন হাবিবপুর মাদ্রাসা ঐতিহ্যবাহী ছাত্ররা। গাইবান্ধা সদর উপজেলার 400 শীতার্ত দরিদ্র পরিবারের বয়স্ক নারী পুরুষ ও শিশুদের মাঝে কম্বল প্রদান করা হয়েছে। গতকাল বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে কবি সুফিয়া কামাল আনন্দলোক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম ও গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আব্দুস সালাম। চট্টগ্রামে মমতার 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মমতার বার্ষিক সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নগরীর হালি শহরের একটি কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসরিয়াল ফেলো প্রফেসর মোহাম্মদ সেকান্দার খান। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক আবু সালেহ মোহাম্মদ ফোরকান উদ্দিন ও PKSF এর উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল হক। সম্মেলনে সভাপতিত্ব করেন মমতার প্রধান নির্বাহী ও 21 পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহমেদ। এ সময় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং কর্মকর্তা কর্মচারীদের বর্ষসেরা পুরস্কার প্রদান করা হয়।